লকডাউন ঘোষণা করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ অনুযায়ী আমরা CI2 কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপ নেওয়ার সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে লকডাউন চলাকালীন সময়ে আমাদের দেশের বিভিন্ন কল কারখানায় বা বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন তাদেরকে একদিকে যেমন ছাঁটাই করা যাবে না, অন্যদিকে তাদের মজুরি যাতে দিয়ে দেওয়া হয় এই আবেদন মাননীয় প্রধানমন্ত্রী রেখেছিলেন। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আবেদন রক্ষিত হয়নি। দেশের মাত্র 6% শ্রমিক তাদের মজুরি পেয়েছেন। পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম গত কয়েকদিন আগে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য লকডাউনকালীন সময়ের প্রথম দিকে যে নোটিশ ইস্যু করেছিলেন, আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর সেই নোটিশ প্রত্যাহার করে তারা বলেছেন যে শ্রমিকদের মজুরি দিতে হবে, এইরকম বাধ্যবাধকতা আর থাকছে না। তার পাশাপাশি সারা দেশে শ্রমিকদের উপর ইতিমধ্যে একের পর এক খাড়া নামিয়ে আনা হচ্ছে। লকডাউনটাকে ঢাল হিসেবে ব্যবহার করে কেন্দ্রের সরকার এবং বিজেপি শাসিত সরকার এবং অন্যান্য কিছু দলের শাসিত সরকার শ্রমিকদের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। ইতিমধ্যে 3টা বিজেপি শাসিত সরকার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ 3টি সরকার, তারা 1000 দিন বা 3 বছর কোন রকম শ্রম আইন তাদের রাজ্যে কার্যকরী হবে না, থাকবে না, এই কথাগুলো তারা বলেছেন। এবং অন্যান্য রাজ্যের সরকারগুলো কোভিড-19কে সামনে রেখে আমাদের দেশের সবচাইতে বেশি সম্পদের যারা মালিক, যারা প্রচুর সম্পদ বানাচ্ছেন এই শ্রমিকদের কাজে লাগিয়ে, শ্রমিকদের পরিশ্রমকে উপযুক্ত মজুরি না দিয়ে সেখানে যারা ধন সম্পদ বাড়াচ্ছেন, তাদের পক্ষে আজকে কেন্দ্রের সরকার কাজ করছে। এরই প্রতিবাদে সারা ভারতবর্ষে CI2 এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা যৌথভাবে আজকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন। শ্রম আইন যেভাবে সংশোধনের উদ্যোগ কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, বিভিন্ন রাজ্য সরকারগুলো গ্রহণ করছে, সবটাই মালিকদের স্বার্থে, শ্রমিকদের বিপক্ষে। এর প্রতিবাদ জানাবার জন্য আজকে কর্মসূচি নিয়েছিলেন সারা দেশে। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এই কর্মসূচি দারুণভাবে সফল হয়েছে। তার সাথে দেশের যে কোটি কোটি পরিযায়ী শ্রমিক আছেন, অন্য অংশের শ্রমিক আছেন, তাদেরকে রক্ষার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য এই সময়ে যে দাবিগুলো বিভিন্ন সময়ে তোলা হয়েছে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে, বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, CI2-র পক্ষ থেকে, সেই দাবিগুলো আজকে সন্নিবেশিত করা হয়েছিল। এবং আপনারা এটা তাহলে সমস্যাটা তৈরি করেছে কে? এটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। এই যে কয়েক কোটি পরিযায়ী শ্রমিক আছে যারা, আপনারা জানেন যে গ্রাম এলাকায় কাজ নেই, কৃষি বিপন্ন, স্বাভাবিক কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, এক দেশ থেকে অন্য দেশে যায়। সেখানে গিয়ে লকডাউনটা ঘোষণা করার আগেই, কারণ এই কোভিড-19-এর সমস্যাটা দেখা দিয়েছে ডিসেম্বরে, সেখানে ঘোষিত হয়েছে সম্ভবত 23শে মার্চ মধ্যে সম্ভবত ঘোষণা করেছে যে লকডাউন ঘোষিত হয়েছে। 24শে মার্চ থেকে সেটা বোধহয় লাগু হয়েছে। এবং সেখানে গিয়ে
আমাদের বক্তব্য হলো এই যে কোটি কোটি শ্রমিক যারা রয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে, এদের কথা তো কেন্দ্রীয় সরকার ভাবা উচিত ছিল। তাদেরকে কীভাবে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, তাদেরকে কীভাবে যা যা স্ব ঠিকানায় নিয়ে যাওয়া বা নিরাপদ জায়গায় রাখা যায় সেটা ভাবা উচিত ছিল। এবং সেখানে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করলেন না। দায়িত্ব পালন না করে সেটা অনেক ক্ষেত্রে রাজ্যের কাঁধে ঠেলে দেওয়ার চেষ্টা করে। রাজ্য বললেন এটা কেন্দ্রীয় সরকারের কাজ, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার বিষয়। এই নিয়ে তারা মাস দেড়েক ধরে শুধু এটা কে করবে না না করবে এই নিয়ে 1.5 মাস সময় কাটিয়ে দিলেন। এই সময়কালীন অবস্থায় তারা যে ঘরটাতে থাকতেন তার থেকে তাড়িয়ে দিয়েছে, যে বাড়িতে বসে কাজ করতেন সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। যাবে কোথায়? মুক্ত আকাশের নিচে তাদের থাকতে হয়েছে। এবং কখনো কখনো রেল স্টেশনে যেতে হয়েছে, কখনো বিভিন্ন জায়গাতে সেখানে মিলিত হতে হয়েছে। তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। এবং আপনারা দেখেন যে শত শত কিলোমিটার হেঁটে অনেকে বাড়িতে রওনা হয়েছে, গাড়ির চাপা পড়ে মারা গেছে একটা ভালো সংখ্যক। এই যে একটা পরিবেশ তৈরি করেছে, এই পরিবেশ তো কোনো অবস্থাতে এটাকে মেনে নেওয়া যায় না। এবং স্বাভাবিক কারণে এই সমস্যা আজকে যেটা পরিযায়ী শ্রমিকদেরকে দায়ী করছে, এটা কাজ শুরু হয়েছে অনেক আগে। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এবং এই আক্রমণের হাত থেকে তাদেরকে কিন্তু রক্ষা করা যেত যদি প্রথমেই তাদেরকে বাড়ি ঘরে ফেরত পাঠানোর ব্যবস্থাটা করতে। এবং সেখানে আক্রান্ত এবং রেলগাড়ি নিতে আমরা লক্ষ্য করছি, রেলওয়ে সরকার ঘোষণা করেছে যে একটা সিট ফাঁকা থাকবে, মিডিলের সিটটা টি টায়ারের ক্ষেত্রে। এবং সেখানে সরকার ঘোষণা করেছে, অথচ অন্যান্য রেলগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 24টি কোচের পত্রপত্রিকা দেখলাম 1200। আর শ্রমিকদেরকে যখন পাঠানো হয় সেটা 1700, 1800, 1600। আমাদের রাজ্য থেকে একটা ট্রেন গিয়েছে 1900। ওরা মানুষ না? তাই সমস্যাটা তৈরি করছে, এই সমস্যাটা তৈরি করছে তো এখান থেকে তো তৈরি হচ্ছে সমস্যাটা। নাকি পরিযায়ী শ্রমিকরাই এই রোগের জন্য দায়ী, রোগটা তৈরি করছে বা তাদের জন্য রোগটা ছড়িয়ে পড়ছে। যেভাবে কথাটা বলা হচ্ছে এই কথাটা কিন্তু ঠিক না। স্বাভাবিক কারণে পরিযায়ী শ্রমিক না, এটা সকল অংশের মানুষই বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। কাজেই এটার লোকে নিজেদের এই ত্রুটিটাকে থাকার জন্য অনেকটা এইভাবে বলছেন। এদেরকে তারা করতে সেই কাজটা যাতে তাদেরকে ফিরিয়ে দেয়, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা অর্থনীতি এবং যারা প্রথিতযশা ব্যক্তি সকলে এক বাক্যে বলছে মানুষের হাতে টাকা দাও। এই যে 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ডিক্লেয়ার করলেন, আমরা এটাকে খুঁটিয়ে দেখলাম এবং অর্থনীতিবিদদের যে বিশ্লেষণ, এটা আসলে কিচ্ছুই না, এটা ফাও। অনেকটা এমনভাবে বিষয়টাকে তুলে ধরেছেন যে এটা বাস্তবের সঙ্গে সংগতি, যেগুলি বাজেটে ধরা আছে, যে সেগুলি কাজ চলছে, আর বাকিগুলো ব্যাংকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ব্যাংক এমনি যে ব্যাংকের অবস্থা খুব খারাপ, সেখানে গিয়ে ব্যাংকে গিয়ে সুযোগ পাবে, তো অনেক ঘোষণা হয়েছে, অনেক স্কিম ঘোষিত হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, তারপর অনেক ধরনের কিছু এই ধরনের। কিন্তু বাস্তবে কিন্তু তার রূপদান আমরা লক্ষ্য করি। এই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি যে এক্ষুনি ইমিডিয়েটলি 7,500 টাকা করে যারা আয় কর দেয় না সকল পরিবারকে 7,500 টাকা করে আগামী কয়েক মাস, 3 থেকে 4 মাসের জন্য তাদের যে নগদ টাকাটা তুলে ধরা, এটাও আজকে দাবির মধ্যে আছে। ন্যূনতম মজুরি এবং পেনশন আটকে দিয়েছে অনেক জায়গায়, পেনশনও পাচ্ছে না, ন্যূনতম মজুরি পাচ্ছে না। ইমিডিয়েটলি সেখানে খুব দ্রুততার সঙ্গে যাতে মালিকরা ন্যূনতম মজুরি এবং তাদের মজুরি এবং পেনশনের টাকা মিটিয়ে দেয় তার জন্য ব্যবস্থা করা, এবং ন্যূনতম মজুরি আইন সংশোধন করে মজুরি ফিক্সেশনের যে সিস্টেমটাকে এটা তুলে দিচ্ছেন, এটার বিরুদ্ধেও আজকে দাবিতে আমরা রেখেছি। সামনের সারির যোদ্ধা যারা, এটা নিয়ে আমরা আগেও বলেছি, এখনো বলছি, ইতিমধ্যে কিছু চিকিৎসা কর্মী প্রয়াত হয়েছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে। এবং আমাদের যারা সামাজিক কর্মী, বিশেষ করে অঙ্গনারী ওয়ার্কার এবং যারা বিভিন্ন হেলথের কাজের সঙ্গে যুক্ত আশাকর্মী, এরা কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকেও কিন্তু বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে। আমরা বারবার বলছি তাদেরকে সেখানে সুরক্ষা সরঞ্জাম তাদেরকে যাতে সরবরাহ করে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকারগুলো তাদেরকে সুরক্ষা সরঞ্জাম সেইগুলোতে দিচ্ছে না, যা প্রয়োজন সেটা, এমনকি কোথাও কোথাও তাদের খাদ্য দেওয়া হয়। এবং এই যদি অবস্থা চলে, কী করে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত হবে? এই কারণে আমরা বলছি প্রথম সারিতে যারা কাজ করে তাদেরকে সেখানে সুরক্ষার যে ব্যবস্থা, তার জন্য যে সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা, সেই সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা করতে হবে। এগুলো মূলত দাবির মধ্যে এসছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লকডাউনে তারা বলছে যে কোনো প্রকার একত্রিত হওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে। আপনারা দেখেছেন যে আজকে আমরা দাঁড়িয়ে নীরব প্রতিবাদ জানিয়েছি, আমরা আমাদের বক্তব্য লিখে সেটা আমরা টাঙিয়ে তারপর আমরা আমাদের বক্তব্যটা লিখেছি। তাহলে ঠিক আছে,
লকডাউনের জন্য যদি তা না হয়, কিন্তু লক্ষ্য করা যায় যে শ্রমজীবীরা কোনো কথা বললে তখন দোষ হয়ে যায়, কিন্তু তারা যখন মিলিতভাবে কোনো উৎসব করে অনুষ্ঠান করে সেটা দোষ হয়, কোথাও কোথাও অসভা করছে আমরা দেখছি। সেখানে গিয়ে নিশ্চয়ই যে কোভিড-19 যে নির্দেশিকাগুলো মেনে চলা উচিত, সকলেই মেনে চলা উচিত, এটা সবাইকে একটি প্রযোজ্য। তা আমাদের ক্ষেত্রেও সেখানে বক্তব্য সরকার এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না কোভিড-19টাকে সামনে রেখে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, এবং সেখানে গিয়ে মানুষের বিরুদ্ধে স্বার্থপূর্ণ নয়, মানুষের আরও বেশি বিপদের দিকে মানুষকে বিপদগ্রস্ত করে তোলা হয় এবং আরও বেশি দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকারের দিক থেকে নেওয়া উচিত না, এবং সরকার সেখানে বিরত হওয়া উচিত যদি তাদের মানবিকতা মূল্যবোধ বলতে কিছু থাকে। আমরা আশা করব সরকার এই জাতীয় যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং যে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন এটা থেকে বিরত হবেন, নতুবা আগামী দিনে গোটা দেশের শ্রমজীবীরা একটা দুর্বার সংগ্রাম গড়ে তুলবেন। ইতিমধ্যে সকল ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলো দিল্লিতে মিলিত হয়েছেন, আজকের কর্মসূচির মধ্য দিয়ে একটা অধ্যায় গেল, আবারও আলোচনা হবে, আবারও মিলিত হবে, আবারও সিদ্ধান্ত, আবারও সেই কর্মসূচি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং এটার এই যে অবস্থাটা চলছে এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে সোচ্চার হওয়ার জন্য, এগিয়ে আসার জন্য, প্রতিবাদ জানানোর জন্য আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখছি। কারণ এটা শুধু কোনো একটা ট্রেড ইউনিয়নের বিষয় না, এটা দেশের স্বার্থ, এটা রাজ্যের স্বার্থ, সকল অংশের মানুষের স্বার্থ এটার সঙ্গে যুক্ত। সেই বিবেচনা রেখে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, তার প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ যদি না করা হয় আক্রমণের তীব্রতা আরও বাড়বে, এবং প্রতিবাদ এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এটাকে আটকানো সম্ভব, এবং তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে কর্মসূচিটা নিয়েছে সেটাকে আটকে আগামী দিন সামনে দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। যেটা চলছে এদেরকে এখনো কাজটা দিয়ে দিই, আমরা আবেদন করবো সরকারের কাছে 10,320। তাদের মুখ্য এজেন্ডা হলো যে কোনো মূল্যে উদারীকরণকে ভারতবর্ষে কার্যকরী করা, ধনী গণিক বড় লোকদের স্বার্থ রক্ষা করা। আগে 5 বছরও তারা তাদের সেই কর্মসূচি রূপায়ণ করেছে। দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করছি লাগামহীনভাবে এই কাজটা তারা শুরু করেছে। এখন কোভিড-19 যে রোগ বা মহামারী, এই মহামারীকে কেন্দ্র করে যখন গোটা দেশবাসী ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করার জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য একাট্টা হয়ে এটার বিরুদ্ধে লড়াই করছে, আমরা লক্ষ্য করলাম তখন যে গরিব মানুষ এমনিতেই লকডাউনে ফুললে তারা বিপন্ন, তাদের কাজ নেই, খাদ্য নেই, সমস্ত জীবিকা প্রায় বন্ধ হয়ে গেছে লকডাউনের। কোথায় তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উল্টো তারা সেখানে তারা গরিব অংশ এবং শ্রমজীবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং একই ফলশ্রুতি হিসেবে তারা শ্রেণীগত অবস্থান থেকে বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্য তারা শ্রম আইনকে সংশোধন, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে অমানবিক আচরণ আমরা লক্ষ্য করলাম। ফুল সিডারের জন্য পরবর্তী দেখলাম 700 কোটি টাকার মতো খরচ হয়েছে। যদি সত্যি হয়ে থাকে ফুল সিডারের জন্য টাকা পৌঁছাতে পারে, কিন্তু গরিব শ্রমজীবীদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রেল ভাড়া নেই। এই রেল ভাড়া নিয়েও যা বিতর্ক চলছে, শ্রমজীবীদের থেকে টাকা আদায় করা হচ্ছে, বা কোনো রাজ্য সরকার থেকে আদায় করা হচ্ছে, বা বিভিন্ন অংশের থেকে সেই টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অথচ সেই রেল দপ্তরে কিন্তু বিরাট অঙ্কের টাকা প্রধানমন্ত্রী সহায়তা তহবিলে জমা দিচ্ছে। কি বিচিত্র দেশ! জীবন দিচ্ছে, শয়ে শয়ে লোক রাস্তাঘাটে ব্যবহারে মরছে, বিনা চিকিৎসায় অনাহারে মারা যাচ্ছে, তাদের দিকে ফিরিয়ে তাকার মতো অবকাশ তাদের নেই। যে এটার বিরুদ্ধে দেশের জনগণ যেটা মেনে নিতে পারে না, স্বাভাবিক কারণ এটা প্রতিবাদে সামিল হয়েছে 10টা ট্রেড ইউনিয়ন আজকে ঐক্যবদ্ধভাবে গোটা দেশে তারা এই আন্দোলনে সামিল হয়েছে। কোভিড-19 এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে, কিন্তু জীবন জীবিকা তো বাঁচাতে হবে। দেশের অর্থনীতি তো বিপর্যস্ত হয়ে গেছে, অচল হয়ে গেছে। মানুষের জীবন যদি রক্ষা নয়, একদিকে কোভিড-19, অন্যদিকে অনাহা মৃত্যু অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। অনাহার মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্যই আজকে 10টা ট্রেড ইউনিয়ন এবং কিছু ফেডারেশনকে সেখানে রাস্তায় নামতে হয়েছে। আমরা দেখলাম দেশের সরকার ঘোষণা করেছে যে আত্মনির্ভর ভারত। তো জওহরলাল নেহরু বলেছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তার ধারে কাছড়ি যা তৈরি হয়েছে দেশের সম্পদ, এগুলো সমস্ত এখন জলের দরে বিক্রি করে দিচ্ছে। এটা স্ববিরোধী স্লোগান, দ্বিচারিতা। আত্মনির্ভর ভারতের কথা বললে
76টা ক্ষেত্র যেখানে তৈরি হয়েছে, যেগুলি আমরা বলি প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং, অধিকৃত সংস্থা, জনগণের সম্পত্তি, জাতীয় সম্পত্তি, যেটা দেশের সম্পত্তি, দেশের মানুষ তিলে তিলে এটা গড়ে তুলেছেন। এবং এক সময় সোভিয়েত ইউনিয়নও এই ক্ষেত্রে এই জাতীয় সম্পত্তিগুলি গড়ে তোলার ক্ষেত্রে তারা সাহায্যের বাড়িয়ে দিয়েছিলেন। নেহরুর সময়, জওহরলাল নেহরুর সময় যে আহ্বান দিয়েছিলেন দেশকে গড়ার জন্য, সেখানে সোভিয়েত ইউনিয়ন দারুণভাবে সাহায্য করেছে। এই 76টাকে এখন তারা বেসরকারি করে দিচ্ছে। এটাকে আত্মনির্ভরশীল দেশ, আত্মনির্ভর দেশ করার জন্য, স্বনির্ভর দেশ করার জন্য দেশের সমস্ত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়। আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে 74% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে বিদেশিরা সরাসরি 74% শেয়ার তারা কিনতে পারবেন, এই সুযোগ করে দিয়েছেন। স্বাভাবিক কারণেই দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এর বিরুদ্ধে দেশপ্রেম নিয়ে, দেশাত্মবোধ নিয়ে শ্রমজীবীরা একদিকে তাদের জীবন যাচ্ছে, আরেকদিকে তারা দেশকে রক্ষা করার জন্য আজকের এই আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। কৃষি ক্ষেত্রে আমরা লক্ষ্য যে আমরা পরিযায়ী যে শ্রমিক আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার দু রকমের আছেন। ধরুন আমাদের ত্রিপুরা থেকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন, এরকম শ্রমিক আছেন। আবার বাইরের রাজ্যের শ্রমিক যারা ত্রিপুরাতে এসে কাজ করছেন তারাও আছেন। যেমন এখনো মালদহ শহরের বহু শ্রমিক ধর্মনগরের চুড়াইবাড়িতে তারা বৃষ্টিতে ভিজছেন, কোনো জায়গায় দাঁড়াবার তাদের জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। CITO আজ রাতে তাদের খাবারের ব্যবস্থা করে সেখানে উদ্যোগ নিয়েছে তাদেরকে রক্ষা করার জন্যে। এমনি করে সারা দেশে আছেন আমাদের ত্রিপুরার শ্রমিক, আর আমাদের রাজ্যে বাইরের রাজ্যের শ্রমিকরা আছেন। এই শ্রমিকদের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বাইরের রাজ্যের শ্রমিকরা যাতে ত্রিপুরায় ফিরে আসতে পারেন এবং ত্রিপুরার শ্রমিকরা যাতে, যারা বাইরের রাজ্যের আছেন তারা যাতে ফিরে যেতে পারেন, তাদের জন্যে যাতায়াতের ব্যবস্থা করার জন্যে আমরা সরকারের কাছে, ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়ে গতকালকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তার পাশাপাশি আমরা দাবি রেখেছিলাম তাদের যাতায়াতের পথে যাতে তাদের উপযুক্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত যে শ্রমিকরা আছেন আমাদের রাজ্যের মধ্যে, যেমন 3রা মে পর্যন্ত কিছু কিছু খাবার দেওয়া হয়েছিল আগরতলা পুর নিগম এলাকায়, কিন্তু 3রা মে পর আর কোনো খাবার দেওয়া হচ্ছে না। বাইরের চেন্নাইয়ের শ্রমিকরা সেখানে জানাচ্ছেন যে আমরা ত্রিপুরায় বাড়িতে ফিরে আসতে চাই, কিন্তু না ত্রিপুরা সরকারের দিক থেকে কোনো যোগাযোগ হচ্ছে না, সেখানকার সরকার কোনো সাহায্য করছে। তারা রাস্তায় দাঁড়াচ্ছেন 2 দিন 3 দিন ধরে, তারা প্রচন্ড অসুবিধার মধ্যে আছেন। এরকম সারা দেশের শ্রমিকদের, ত্রিপুরার শ্রমিকদের কথা দিয়ে আমরা কালকে লেবার কমিশনারের কাছে গিয়েছিলাম। আমাদের এই সমস্ত 10টা দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। মজুরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। আমরা সরকার 340 টাকা মজুরি দেবে বলেছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলেছিলাম। আমরা রেগার কাজ 200 দিন করার দাবি আমরা রেখেছিলাম। পাশাপাশি আমরা 7,500 টাকা প্রত্যেক শ্রমিকের হাতে তুলে দেওয়ার জন্য নগদে বলেছিলাম। আমরা 10 কেজি চাল বা গম যাতে শ্রমিকদের এই আগামী কয়েক মাস সেখানে দেওয়া হয়, এই দাবিগুলো রেখেছিলাম। কিন্তু সরকারের দিক থেকে একটা নিষ্ক্রিয় ভাব আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়গুলো নিয়ে যে ঘাটতি আছে, সরকার সামান্য কিছু করছে, কিন্তু শ্রমিকদের জন্য আরো যে বিষয়গুলো করা দরকার, শ্রমিকরা অসম্ভব কষ্টের মধ্যে আছেন, এই বিষয়গুলো সরকারের দিক থেকে অনুধাবন করার ক্ষেত্রে আমরা ঘাটতি লক্ষ্য করছি, একটা নিষ্ক্রিয় ভাব লক্ষ্য করছি। এই জায়গাটায় আমরা পুনরায় আবারও রাজ্য সরকারের প্রতি এবং দেশের কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা আবেদন জানাবো যে আমরা এই যে দাবিগুলো করছি, এটা আমাদের দেশের যারা কারিগর, দেশ গড়ার যারা কারিগর, তাদেরকে রক্ষা করার জন্যই দাবি করছি। এগুলো অনতিবিলম্বে যাতে পূরণ করা হয়, তাতে আমার দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, শ্রমজীবী মানুষ বাঁচবে। সংশোধন নিয়ে মানুষ আশা করেছিলেন শ্রমজীবী মানুষ বাঁচবেন, দেশের কৃষকরা, খ্যাত মজুররা বাঁচবেন, গরিব অংশের মানুষ বাঁচবেন, দেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু দেখা গেল সমস্তটাই আওতায় আজকে পর্যবসিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করার জন্য আজকে আমরা স্লোগান তুলেছি। সারা দেশের সাথে আমরা ত্রিপুরা রাজ্যে আজকে আমরা সারা রাজ্যের প্রতিটি মহকুমায় 30টি জায়গা, রাজ্যের প্রতিটি মহকুমায়
30টি জায়গাতে আমরা আজকে আমাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সমস্ত এই লকডাউন জনিত সময়ে সামাজিক দূরত্ব রক্ষা করে, সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে আমরা সব জায়গাতে এই কর্মসূচি প্রতিপালন করেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে সাধারণ শ্রমজীবী মানুষ তা সমর্থন জানিয়েছেন এই কর্মসূচিতে। আমরা সরকারের কাছে এখন আবেদন করব, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে, যে বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে আমাদের রাজ্যের শ্রমিকরা এবং সারা দেশের শ্রমিকরা, এই বিষয়গুলো সম্পর্কে তারা যাতে অতি সত্বর এই বিষয় সম্পর্কে তারা উদ্যোগ গ্রহণ করে। পরবর্তী সময়ে বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। আমি পাশাপাশি আমাদের সংগঠনের তরফে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক আকুতি আগ্রহ, সেই আগ্রহের তাগাদায় আমরা সাধারণ মানুষ, গরিব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমরা এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মহকুমায় 10,868 জন পরিবারের হাতে 10,868 পরিবারের হাতে আমরা সামান্য কিছু সহায়ক সামগ্রী আমরা সেখানে তুলে দিতে পেরেছি, সহায়তার হাত প্রসারিত করে। এবং এতে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা সাহায্য সংগ্রহ করেছি। মানুষ অকাতরে তা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই শ্রমিকদের সাহায্য করার জন্য। তাতে কেউ সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, কেউ চাল দিয়েছেন, কেউ ডাল, কেউ আলু, কেউ পেঁয়াজ, কেউ সবজি, কেউ অন্য সামগ্রী, আবার কেউ সেখানে টাকা দিয়েও সাহায্য করেছেন। এই সবটা মিলিয়ে এখন পর্যন্ত টাকা এবং সামগ্রী সবটা মিলিয়ে এই 10,868 পরিবারকে সাহায্য করার জন্য এখন পর্যন্ত 25,40,888 টাকা খরচ হয়েছে। সামনের দিনও আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে, সরকারের দিক থেকে যদি এই বিষয় সম্পর্কে উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমাদের এই দেশের শ্রমজীবী মানুষকে রক্ষা করাটা খুবই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এবং আপনারা দেখছেন সেখানে মানুষ মারা যাচ্ছেন একের পরে। এই যে গত পরশুদিন শুধুমাত্র একটা ঘটনা বলছি, ত্রিপুরা রাজ্যে একজন রাবার শ্রমিক, উদয়পুর মহকুমা গর্জি পার্শ্ববর্তী এলাকা, গর্জি এলাকার মধ্যে তনুরাম রিয়াং নামে একজন শ্রমিক, 55 বছরের একজন শ্রমিক, হাটুপাড়া সেখানকার গ্রাম, গর্জি এলাকা, সেখানকার রাবার বাগানে তিনি কাজ করতেন। কিন্তু কোনো কাজকর্ম নেই, তার ফলে তিনি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এইরকম ঘটনা এর আগে আমরা লক্ষ্য করিনি। আমরা ত্রিপুরা সরকারের কাছে এই বিষয়গুলো সম্পর্কে তার পরিবার, আমরা সমবেদনা জানাচ্ছি পরিবারের অন্যদের প্রতি। পাশাপাশি এই পরিবারকে রক্ষা করার জন্য যাতে ত্রিপুরা সরকার এগিয়ে আসে, সেই আবেদনও আপনাদের মাধ্যমে